নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। এবার আরও কঠোর ভিসা যাচাই প্রক্রিয়া চালু আমেরিকার। H-1B ভিসা সহ সমস্ত আবেদনকারী লিঙ্কডইন প্রোফাইল ও রিজিউম খুঁটিয়ে দেখা হবে। কাতারে দোহা এবং তুরস্কের ইস্তানবুলের পর এবার সৌদি আরবের রিয়াদেও সংঘর্ষ বিরতি নিয়ে ঐক্যমত্যে আসতে ব্যর্থ পাকিস্তান, আফগানিস্তান। বাংলাদেশের বাজারে এসে গেল নতুন 500 টাকার নোট, যে নোটে নেই শেখ মুজিবুরের কোনো ছবি। মত প্রকাশের স্বাধীনতা রক্ষার দাবি তুলে এবার আরও কঠোর ভিসা যাচাই প্রক্রিয়া চালু করল মার্কিন যুক্তরাষ্ট্র। নয়া নির্দেশে মার্কিন প্রশাসন জানিয়ে দিয়েছে, H-1B সহ সমস্ত ভিসা আবেদনকারীর লিঙ্কডইন প্রোফাইল এবং রিজিউম এখন থেকে খুঁটিয়ে দেখা হবে বলে সূত্রে খবর। মত প্রকাশের স্বাধীনতা রক্ষার দাবি তুলে এবার আরও কঠোর ভিসা যাচাই প্রক্রিয়া চালু করল মার্কিন প্রেসিডেন্ট। নয়া নির্দেশে মার্কিন প্রশাসন জানিয়ে দিয়েছে, H-1B ভিসা সহ আবেদনকারী লিঙ্কডইন প্রোফাইল ও রিজিউম এখন থেকে খুঁটিয়ে দেখা হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে ভারত ও চীন থেকে আসা বিপুল সংখ্যক H-1B ভিসা প্রাপ্ত কর্মীরা। মার্কিন টেক ইন্ডাস্ট্রি বহু বছর ধরেই বিদেশি দক্ষ কর্মীদের উপর নির্ভরশীল, বিশেষ করে তথ্য প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া এবং ফিনটেক সেক্টর। তবে ট্রাম্প প্রশাসন এবার যুক্তি দিচ্ছে, সেন্সরশিপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই বাড়তি নজরদারি। সম্প্রতি ওই সরকারি চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, ভিসা অফিসারদের দেখতে হবে আবেদনকারী অথবা তাদের পরিবারের কেউ কন্টেন্ট মডারেট, মিথ্যা তথ্য শনাক্তকরণ, ডিসইনফরমেশন রিসার্চ, ফ্যাক্ট চেকিং, কমপ্লায়েন্স বা অনলাইন সেফটির মতো ক্ষেত্রে কাজ করছে কিনা। কারণ এই কাজগুলির ক্ষেত্রে অংশ যুক্তরাষ্ট্র আইনি সুরক্ষিত মত প্রকাশে সীমিত করতে পারে, এমনটাই দাবি ওয়াশিংটনের। চিঠিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রে সুরক্ষিত মত প্রকাশের দমন প্রচেষ্টায় যুক্ত থাকেন, তাহলে তাকে অনুপযুক্ত বলে ঘোষণা করতে হবে। অর্থাৎ শুধু প্রথমবারের নয়, পুনরায় ভিসা চাইলে সেখানেও একইভাবে পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হবে। টেক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত H-1B আবেদনকারী মূলত নজরের কেন্দ্র। মার্কিন প্রশাসনের মতে, সোশ্যাল মিডিয়ায়, ফিনান্সিয়াল সার্ভিস বা বড় টেক সংস্থায় কর্মরত অনেকেই এমন পদে কাজ করবেন যেখানে সেন্সরশিপের অভিযোগ উঠেছে, তাই তাদের কর্মজীবন খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন গত 1 বছরে ফ্রি স্পিচ ডিফেন্সকে বিদেশ নীতি হিসেবে সামনে এনেছে। এই বছরের শুরুতে রিপাবলিকান সেনেটের মার্কো রুবিও ঘোষণা করেছিলেন, যে কেউ যুক্তরাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতা দমানোর কাজে যুক্ত থাকবে তাকে ভিসা ব্যান করতে হবে। বিদেশি সংস্থা বা নিয়ন্ত্রক সংস্থায় কর্মরতদেরও আওতায় আনার কথা বলেন তিনি। এখন সেই অবস্থানই সরকারি প্রক্রিয়ায় পরিণত হয়েছে। ছাত্র ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার স্ক্রিনিং ইতিমধ্যেই কঠোর হয়েছে। তার পাশাপাশি H-1B ভিসার ফি বেড়েছে। নতুন এই নির্দেশে বিদেশি পেশাজীবীদের ওপরে চাপ বাড়ল বলেই মনে করছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। ফের দুর্ঘটনা আমেরিকায়। ক্যালিফোর্নিয়ায় ফের ভেঙে পড়ল F-16C যুদ্ধ বিমান। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে প্রশিক্ষণের সময় আছড়ে পড়ে মার্কিন বিমান বাহিনীর F-16C ফাইটিং ফ্যালকন বিমানটি। যদিও পাইলটের কোনো ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। ফের দুর্ঘটনা আমেরিকায়। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে প্রশিক্ষণের সময় আছড়ে পড়ে মার্কিন বিমান বাহিনী F-16C ফাইটিং ফ্যালকন বিমানটি। যদিও পাইলটের কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। বিমান বাহিনীর বিবৃতিতে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বলা হয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। সোশ্যাল মিডিয়ায় বিমান ভাঙার ভিডিও শেয়ার হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, শেষ সময়ে বিমান থেকে বেরিয়ে আসছেন পাইলট। এরপরে মাটিতে আছড়ে পড়ে বিমানটি, আগুন ধরে যায়। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বুধবার সকাল 10:45 নাগাদ প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানটি নেলিস বিমান ঘাঁটিতে থাকা গুরুত্বপূর্ণ দলের কাছে ছিল। সান বার্নার্ডিনো কাউন্টি দমকল জানিয়েছে, পাইলট ইজেকশনের সময় সামান্য আঘাত পান এবং তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের বিবৃতিতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে 290 কিলোমিটার দূরে মোহাভে মরুভূমিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। 1953 সালে গঠিত থান্ডারবার্ডস লাস ভেগাসের কাছে নেলিস বিমান বাহিনীর ঘাঁটিতে মাঝে মাঝে অনুশীলন করে।
তারা বিমান প্রদর্শনী, তাদের বিখ্যাত টাইফ ফরমেশন প্রদর্শন করে এবং একে অপরের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ওড়ানোর প্রশিক্ষণ দেয়। কয়েক মাস আগেই ক্যালিফোর্নিয়ার নাভাল বিমান ঘাঁটির কাছে আছড়ে পড়ে মার্কিন যুদ্ধবিমান F-35। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোনো মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। গুরুতর আহত বিমান চালকের কপ্টার উড়িয়ে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। আর এরপর এই ঘটনা। হাই নিউজ নেটওয়ার্ক। ইউরোপের দেশগুলি যদি যুদ্ধ শুরু চায় তবে রাশিয়া প্রস্তুত, এমনই হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সমস্যা নিয়ে মস্কোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকের সমাধান অধরা থাকলেও পুতিন ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে রাখলেন। ইউরোপের দেশগুলি যদি যুদ্ধ শুরু চায় তবে রাশিয়াও প্রস্তুত, এমনই হুঁশিয়ারি দিলেন পুতিন। ইউক্রেনের সমস্যা নিয়ে মস্কোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের সঙ্গে বৈঠকের সমাধান অধরা থাকলেও পুতিন ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে রাখলেন। ক্রেমলিনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেডের সঙ্গে 5 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন পুতিন। তবে তার আগে ইউক্রেনের সমর্থক ইউরোপীয় দেশগুলিকে হুমকির সুরে যুদ্ধে প্রস্তুত থাকার বার্তাও দেন তিনি। তবে এও জানা গিয়েছে রাশিয়ার কোনো ইচ্ছে নেই ইউরোপীয় দেশগুলিকে হামলা চালানোর। পুতিনের কথায়, যদি ইউরোপ হঠাৎ করে আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায়, আমরা তার জন্য এখনই প্রস্তুত রয়েছি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে বারবার রাশিয়াকে কাঠগড়ায় তুলেছে ইউরোপের দেশগুলি। ইউক্রেনের পাশে থেকেছে তারা। যুদ্ধের অবসর না হওয়ার জন্য পুতিনকেই দায়ী করেছে। শুধু তাই নয়, তাদের উদ্বেগের আরও কারণ ব্যক্ত করতে গিয়ে জানা গিয়েছে তারা মনে করছে রাশিয়া ইউক্রেনের বাইরে নিজেদের সাম্রাজ্য বিস্তৃত করতে চায়। বারবার রাশিয়ার ড্রোন আক্রমণ, আকাশসীমা লঙ্ঘন, এমন নানা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের দেশগুলি। তাদের আশঙ্কা, ইউরোপ জুড়ে নাশকতার ছক কষছে রাশিয়া। 2022 সালে রুশ হামলার পর থেকেই ইউক্রেনের সমর্থকের কাছে আসছে ইউরোপের দেশগুলি। অস্ত্র, জ্বালানি, সামরিক পুনর্গঠন বা মানবিক সহায়তা দিয়েছে ইউক্রেন। তবে তার জন্য ইউরোপের দেশগুলিকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে, তা সত্যি। যদিও পুতিনের মতে ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইউরোপের দেশগুলি। যদি আচমকা হামলা করে তাতে অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছেন রুশ প্রেসিডেন্ট। তার কথায় তাদের শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্য নয়, তারা যুদ্ধের পক্ষে। ইউরোপীয় আলোচনায় যে খসড়া দিয়েছে তা রাশিয়ার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত জানিয়ে ক্রেমলিন ট্রাম্পের দূতাবাসের সঙ্গে আলোচনায় বসেছিলেন পুতিন। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনো পক্ষই খুলসা করে কিছু বলেননি। তবে ক্রেমলিনের এক শীর্ষ কর্তা ইউরি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এখনো পর্যন্ত আপোষের কোনো জায়গা নেই, তবে আমেরিকার তরফে কিছু বিকল্প সমাধানের কথা বলা হয়েছে, সেই নিয়ে আলোচনা করা যেতে পারে। বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি মস্কোর। হাই নিউজ নেটওয়ার্ক। কাতারের দোহা এবং তুরস্কের ইস্তানবুলের পর এবার সৌদি আরবের রিয়াধেও সংঘর্ষ বিরতি নিয়ে ঐক্যমত্যে আসতে ব্যর্থ পাকিস্তান এবং আফগানিস্তান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সৌদি আরবে আয়োজিত দ্বিপাক্ষিক শান্তি বৈঠকে কোনো অগ্রগতি হয়নি। কাতারে দোহা এবং তুরস্ক ইস্তানবুলের পরে এবার সৌদি আরবে রিয়াধেও সংঘর্ষ বিরতি নিয়ে ঐক্যমতে আসতে ব্যর্থ হল পাকিস্তান এবং আফগানিস্তান। সংবাদ সংস্থা সূত্রে খবর, সৌদি আরবে আয়োজিত দ্বিপাক্ষিক শান্তি বৈঠকেও কোনো অগ্রগতি হয়নি। গত অক্টোবরের আফগানিস্তানের মাটিতে পাক বিমান হানা এবং সীমানা সংঘর্ষের পরে উত্তেজনা প্রশমন ও সংঘর্ষ বিরতি কার্যকর করার লক্ষ্যে পশ্চিম এশিয়ার কয়েক দফা আলোচনা করেছে শাহবাজ শরীফের সরকার এবং আফগান তালিবান শাসকেরা। সূত্রের খবর, সেখানে পাকিস্তানের তরফে আফগানিস্তানের মাটিতে সক্রিয় তেহরিকে তালিবান পাকিস্তান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উপর নজরদারি চালানোর দাবি তোলা হয়। পাশাপাশি আফগানিস্তানের তালিবান শাসকদের কাছে টিটিপির বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলে পাকিস্তান। জবাবে পাক ফৌজের বিরুদ্ধে আফগানিস্তানের সীমান্ত লঙ্ঘন ও বিমান হামলার অভিযোগ তোলেন তালিবান প্রতিনিধিরা। সেই সঙ্গে জানান, টিটিপির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ঘটনাচক্রে আফগান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর শুরুর দিন অর্থাৎ গত 9 অক্টোবরে পাক বিমান হামলা
হয়েছিল কাবুলে। কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় প্রথম দফায় দোহায় আলোচনা বসেছিল পাক আফগান প্রতিরক্ষা মন্ত্রী ও কয়েকজন শীর্ষ প্রশাসনিক কর্তার। সেই সময়ে প্রাথমিকভাবে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল দুই দেশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা সেই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছিলেন। কথা ছিল এই শান্তি আলোচনা পর্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু পরে দুই দফায় ইস্তানবুলের বৈঠকে কোনো ঐক্যমত হয়নি দুই তরফের। সৌদি আরবও বজায় রইল সেই ধারায়। হাই নিউজ নেটওয়ার্ক। তাহলে পাকিস্তানে কি এবার সেনাই নিয়ন্ত্রণে? আইএমএফ এর ঋণের চাপে এবার সরকারি বিমান সংস্থা পিআইএ বিক্রি করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। চরম আর্থিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পাকিস্তান শেষ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনেই তাদের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে বিক্রির পথে হাঁটল। লোকসানে ডুবতে থাকা সংস্থাটির ৫১ থেকে ১০০% শেয়ার বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যত চাপিয়ে দিয়েছে আইএমএফ। নতুন করে বেল আউট পেতে হলে পিআইএ বিক্রি বাধ্যতামূলক। আইএমএফ এর এই শর্তই ইসলামাবাদকে দীর্ঘদিনের আতঙ্কিত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দেশটির পতাকাবাহী বিমান সংস্থা বিক্রি করা হচ্ছে ২ দশকের মধ্যে প্রথম বড় বেসরকারীকরণ উদ্যোগ হিসেবে। বুধবার ইসলামাবাদে বিডারদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ২৩ ডিসেম্বর পিআইএ নিলাম অনুষ্ঠিত হবে এবং দেশজুড়ে সংবাদ মাধ্যমে লাইভ সম্প্রচারও করা হবে। কারা রয়েছে দৌড়ে? পাকিস্তানি দৈনিকের রিপোর্ট অনুযায়ী যে সমস্ত সংস্থা বিডে অংশ নিতে যোগ্য হয়েছে তারা হল লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, এয়ারব্লু লিমিটেড, ফৌজি ফাউন্ডেশন সার। আর এই তালিকার মধ্যে সবথেকে আলোচিত নাম ফৌজি ফাউন্ডেশন, যা পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী কর্পোরেট গ্রুপের অংশ। বহু দশক ধরে পাকিস্তানের সেনাবাহিনী ফাউন্ডেশনের সিদ্ধান্তে সরাসরি ও পরোক্ষ প্রভাব বিস্তার করে এসেছে। ফাউন্ডেশনের বোর্ডে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির না থাকলেও তিনি ফাউন্ডেশনের শীর্ষ বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন। তাই পিআইএ বিক্রি হলে জাতীয় বিমান পরিবহন সংস্থার নিয়ন্ত্রণ ঘুরপথে সেনাবাহিনীর হাতেই যেতে পারে বলে জল্পনা আরও জোরালো হয়েছে। পাকিস্তান বর্তমানে আইএমএফ এর ৫ম বৃহত্তম ঋণ গ্রহীতা। ১৯৫৮ সাল থেকে দেশটি ২০ বারেরও বেশি ঋণ নিয়েছে। অস্থির রাজনীতি, সামরিক ব্যয়, দুর্বল অর্থ শাসনের ফলে ২০২৩ সালে দেশটি দেউলিয়া হওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। আইএমএফ এর $৭ বিলিয়ন উদ্ধার প্যাকেজ অনুমোদন হয়েছে ২০২৪ সেপ্টেম্বর মাসে। $১ বিলিয়ন তৎক্ষণাৎ পেলেও বাকি অর্থ ৩ বছরের ধাপে ধাপে ছাড় হবে। বিনিময়ে কঠোর অর্থনৈতিক সংস্কার বাধ্যতামূলক। পিআইকে বিক্রি সেই সংস্কার প্যাকেজের সবচেয়ে বড় ধাপ। হাই নিউজ নেটওয়ার্ক। বিধ্বস্ত শ্রীলঙ্কায় পচা ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি পাকিস্তান খাদ্য সামগ্রী পাঠিয়েছে শ্রীলঙ্কায়, কিন্তু ওই খাদ্য সামগ্রী প্যাকেটগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছে গত বছরের সেগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ছবিগুলি সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। শ্রীলঙ্কার পাশে থাকার বার্তা দিতে গিয়েছিলেন পাকিস্তান, আর সে কাজ করতে গিয়ে এমন ঘটনা ঘটে গেল যাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠল। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বন্যা বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণ সামগ্রী পাঠানো নিয়ে ঘটনার সূত্রপাত। কলম্বোর উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী পাঠানো হয় পাকিস্তানের দূতাবাস থেকে, কিন্তু তাজ্জব ব্যাপার, সে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে তা মেয়াদ উত্তীর্ণ। কনসাইট পেন্টের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে পাকিস্তানের হাই কমিশন। কঠিন সময়ে ইসলামাবাদ যে কলম্বোর পাশে রয়েছে সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দিতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারা। তার কয়েক ঘন্টার মধ্যেই মেয়াদ শেষ হওয়া ত্রাণ সামগ্রীর বিষয়টি সামনে আসে। বিভিন্ন প্যাকেটে দেখা যায় এক্সপায়ারি ডেট লেখা রয়েছে এবং সেই ডেটে লেখা রয়েছে ২০২৪ সালে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ সংশ্লিষ্ট সামগ্রীর মেয়াদ পেরিয়ে গিয়েছে।
অভিযোগ উঠেছে পাকিস্তান সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ বন্যা সংকটের মুখে পড়া দেশটিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাঠিয়েছে। সর্বদা একসঙ্গে দাঁড়িয়ে আছে পাকিস্তান, সর্বদা শ্রীলঙ্কার সঙ্গে। হাই কমিশনের বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য ত্রাণ সামগ্রিক বিতরণ ঘোষণা করার সময় এমনটা লেখা হয়, কিন্তু আপলোড করা ছবিতে উদযাপনের বার্তা দ্রুতই ঢাকা পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা মেয়াদ উত্তীর্ণর বিষয়টি মার্ক করে। উল্লেখ করা হয় 2024-এর অক্টোবরে 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। অনেকে অভিযোগ করেছেন পাকিস্তান দুর্যোগগ্রস্তদের অসম্মান করছে, কারণ পণ্যের মেয়াদ শেষ হয়ে গেছে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন তুলছে, কেন মিশন লেবেলগুলি পরীক্ষা না করেই প্রকাশ্যে ছবি পোস্ট করা হলো? যদিও এই নিয়ে এখনো কোনো বিবৃতি জারি করা হয়নি ইসলামাবাদের তরফে। বিধ্বংসী সাইক্লোন দেতোয়ার দাপটে শ্রীলঙ্কার বিরাট এলাকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সাইক্লোনের দাপটে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাইক্লোনের পর এখনো নিখোঁজ 350-এরও বেশি মানুষ। সাইক্লোনের সঙ্গে সঙ্গে দ্বীপ রাষ্ট্র জুড়ে ভয়াবহ বন্যা, হতাহতের সংখ্যা বৃদ্ধি এবং ব্যাপক বিপর্যয়ও দেখা গিয়েছে। বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। অপারেশন সাগর বন্ধুর মাধ্যমে 53 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে রাষ্ট্রদ্বীপে। 28 নভেম্বর থেকে আকাশ ও সমুদ্রের পথে এইসব সামগ্রী পাঠানো হয়। এর পাশাপাশি 2000-এরও বেশি ভারতীয়কে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। হাই নিউজ নেটওয়ার্ক। সরকার বদলের পর বাংলাদেশের পাঠ্য বই থেকে যেমন বাতিল করা হয়েছে শেখ মুজিবুরের ছবি, তেমনি ধীরে ধীরে টাকা থেকেও সরিয়ে ফেলা হচ্ছে তার প্রতিকৃতি। বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে এসে গিয়েছে নতুন 500 টাকার নোট, আর যে নোটে নেই জাতির পিতার কোনো ছবি। জমানা বদলের পর বাংলাদেশের স্কুল কলেজের পাঠ্য বই থেকে আগেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লেখা এবং তাকে নিয়ে রচিত নিবন্ধের বেশিরভাগই বাতিল করা হয়েছে। এবার বাংলাদেশের 500 টাকার নোট থেকে শেখ মুজিবের প্রতিকৃতি সরিয়ে ফেলা হলো। বৃহস্পতিবার বাজারে এলো 500 টাকার নতুন নোট। মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই 20, 50, 100 ও 1000 টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। সেগুলিতেও শেখ মুজিবের ছবি রাখা হয়নি। গত বছর হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে শেখ মুজিবকে মুছে ফেলার যে পরিকল্পিত প্রচেষ্টা শুরু হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল ঢাকার ধানমন্ডিতে তার বাড়িটির উপর হামলা। 3 দফায় ওই বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা প্রায় 2/3 ভেঙে ফেলেছে। বাংলাদেশের ইতিহাসবিদ এবং মুক্তিযোদ্ধাদের অনেকেই মনে করেন ধানমন্ডি 32-এর বাড়িটি শুধু ব্যক্তিবিশেষ নয়, সেটি দেশটির গর্বগৃহ। স্বাধীনতার ভাবনা এবং তা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই হয়েছিল ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের ওই বাড়িতে। মুজিবের প্রতিকৃতি ছাড়া নতুন নোট বাজারে আসছে, তাই তো শুধু নয়, বহু কোটি টাকা খরচ করে ছাপানো বিপুল অঙ্কের নোট বাংলাদেশ ব্যাংক বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সেগুলিতে শেখ মুজিবের ছবি রয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আরও সিদ্ধান্ত করেছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি থাকা যাবতীয় নোট দফায় দফায় বাজার থেকে তুলে নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশের সব অঙ্কের নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে। নোটে শেখ মুজিবের ছবি তিনি রাষ্ট্রপতি হবার পর থেকেই ছাপা হতো। পরবর্তীকালে সরকারিভাবে তাকে জাতির পিতা ঘোষণার পর নোটের পাশাপাশি কয়েন এবং গুরুত্বপূর্ণ সরকারি দলিলেও তার প্রতিকৃতি থাকত। ইউনূস সরকার একটি মামলার আদালতে জানিয়েছে তারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানেন না, যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনো নির্দেশিকা প্রকাশিত হয়নি, কারণ এই সংক্রান্ত সিদ্ধান্ত বলবৎ করতে হলে বাংলাদেশের সংবিধানে সংশোধন করতে হবে। সে দেশের সংবিধানেই শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই মতো গুরুত্বপূর্ণ সরকারি অফিসে তার প্রতিকৃতি রাখার বিধানও রয়েছে সংবিধানে। ইউনূস সরকার গঠিত সংবিধান সংশোধন কমিশন এই ব্যাপারে তাদের সুপারিশে বলেছে, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরকারি দপ্তরে রাখা আসলে ব্যক্তি ভজনা। তারা সংবিধানের ওই সংক্রান্ত অনুচ্ছেদটি বাতিল করার সুপারিশ করছে।
তবে এই সুপারিশ গৃহীত হবে কিনা তা নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কারা সরকার গড়ে এবং সব সুপারিশ কার্যকর করা হয় কিনা তার উপর। নতুন নোটের নকশায় একদিকে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার আর একদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। জলছাপ হিসেবে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ। 500 টাকার এই নতুন নোটটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি নাড়াচাড়া করলে সবুজ ক্রমশ নীল রঙে পরিবর্তিত হবে। বাংলাদেশ ব্যাংকের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এর ফলে 500 টাকার নোট নকল করা কার্যত অসম্ভব হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।